এই রমনদা, গিম্পি গিম্পি গাছের নাম শুনেছ? সোফায় হেলান দিয়ে প্রশ্ন করল হাঁদা। হাঁদা ওরফে হিমাদ্রি বাগচি। সম্পর্কে সে রমনের ভাইপো হলেও বয়সের ফারাক দুজনের মধ্যে মাত্র 4 বছর 9 মাস। তাই সে তার কাকা রমেনকে রমনদা বলেই সম্বোধন করে। রমনের জ্যাঠতুতো দাদার ছেলে হাঁদা। শেষ কিছু বছর হাঁদা ওরফে হিমাদ্রি বাগচি পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করতে গিয়েছিল, মাইক্রোবায়োলজিতে স্নাতক। যাকে প্রশ্নটা করা হলো সে অর্থাৎ রমন বাগচি একটু তৎপরতার সাথেই কোথাও একটা বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। রমন শার্টের বোতাম আটকাতে আটকাতে তার ভাইপো হাঁদার দিকে ফিরে হালকা হাসি মাখা কণ্ঠে বলল, জানবার জন্য তো প্রশ্নটা নিশ্চয়ই করছিস না। তুই প্রশ্নটা কেন করছিস ঠিক বুঝতে পেরেছি। রমন এখন এক পেশাদার অ্যাসিস্ট্যান্ট কনসাল্টিং ডিটেকটিভ। বাইনোভিশন ইনভেস্টিগেটিং এজেন্সি বলে একটা ডিটেকটিভ এজেন্সির সাথে যুক্ত সে। তাছাড়া সে নিজেও কিছু কেস সামলায়। বলতে গেলে এখন সে আর শখের গোয়েন্দা নয়, তাই স্কুলে পড়ানোর কাজটা ওকে ছাড়তে হয়েছে। এই নিয়ে বাড়িতে মায়ের থেকে বেশ কথা শুনতে হয়েছিল রমনকে, কিন্তু সিনিয়র অফিসার অম্বরীশ গাঙ্গুলি বোঝানোতে পাপিয়া দেবীকে শান্ত করা গিয়েছিল। বাইরে পড়াশোনার কারণে রমনের গোড়ার দিকে গোয়েন্দা হয়ে ওঠার সময়টা হাঁদা উপভোগ করতে পারেনি। তাই এবারে তার অ্যাসিস্ট্যান্ট কনসাল্টিং ডিটেকটিভ কাকাকে দেখার আগ্রহ হাঁদার প্রচণ্ড ছিল। না জানলে দেখো, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। দারুণ একটা ভিডিও আছে গাছটার ব্যাপারে। যার কাছে যাচ্ছ তাকে শুনিও, ইমপ্রেস হয়ে যাবে। অস্ট্রেলিয়ার গিম্পি গিম্পি প্রচণ্ড ডেঞ্জারাস একটা গাছ। একবার কারো শরীরের স্পর্শে এসে গেলে সেই জায়গায় মারাত্মক ব্যথা হয়। এই যন্ত্রণা কিছু ঘন্টার জন্য না, মাসের পর মাস থাকে, এবং যন্ত্রণা এতটাই সাংঘাতিক হয় যে সেই যন্ত্রণা থেকে নিস্তার পেতে মানুষের সুইসাইডও করে ফেলে। গ্যাসে এমন কিছু আহামরি টক্সিন থাকে না, তবুও একজন মানুষের প্রাণ নিতে সক্ষম। আরও কিছু তথ্য থাকলে বল শুনি। চুল আঁচড়াতে আঁচড়াতে উত্তর দেয় রমন। সাব্বাস, ফুল মার্কস। বৌদি তো ইমপ্রেস হয়ে যাবে গো। অনেকদিন তোর ক্লাস নেওয়া হয়নি, তাই এত বেড়েছিস জানিস তো। আরে কি অদ্ভুত, ভালো আইডিয়া দিলাম। এসব বলে বোটানিস্ট বৌদিকে ইমপ্রেস করে দেবে। রমন কিছু উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওর ফোনটা বেজে ওঠে। হ্যাঁ, এই তো বেরিয়ে পড়েছি, আধ ঘন্টা মতো লাগবে। উফ, কোথায় তুমি? এখনো পৌঁছলে না? এত দেরি করছো, এরপর আসবে কিভাবে? বাস পেয়ে যাবো, চিন্তা নেই, দেরি হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। যাও যাও, এত দেরি করো কেন কে জানে। সোফায় বসে খবরের কাগজ পড়তে পড়তে হাঁদা রমনের উদ্দেশ্যে কথাগুলি বলল। রমন তার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে গেল। অম্বরীশ গাঙ্গুলির সাথে দেখা সাক্ষাৎ কম হলেও এখন তার বন্ধু নবনীলের মেয়ে সুনন্দার সাথে দেখা সাক্ষাৎ বেড়েছে। হরিণঘাটার কাছে ওদের মাসির বাড়িতে রাজধন উদ্ধার করবার পর থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়েছিল। আজও তারই সঙ্গে দেখা করবার জন্যেই রমন বেরোল। সন্ধে ওই 6টা নাগাদ যখন রমন বাড়ি ফিরল, তখন ও দেখল বারান্দায় একজোড়া জুতো রাখা। জুতোটা রমনের চেনা। পাপিয়া দেবী দরজা খুলতে সে জিজ্ঞেস করল, তো চ্যাটার্জিতে কতক্ষণ এসেছে? আধ ঘন্টার বেশি হবে, হাঁদা আছে ঘরে। ঘর বলতে রমনের নিজের ঘরেই অপেক্ষা করছিলেন তপন চ্যাটার্জি। রমনকে দেখে তিনি কিছু বলবার আগেই রমন হাঁদার উদ্দেশ্যে বলল, হাদা, একবার ফোনটা চার্জে বসিয়ে দে তো। এরপর তপন চ্যাটার্জির দিকে ফিরে বলল, কি খবর উকিলবাবু, অনেকক্ষণ এসেছেন নাকি? না না, বেশিক্ষণ হয়নি আমি এসেছি, এই ধরো আধ ঘন্টার মতো। তোমার ফোন যে সুইচড অফ, আমি কল করেছিলাম। হ্যাঁ, ওই চার্জ শেষ হয়ে গেছে একদম, সকাল থেকে বসানো হয়নি। আচ্ছা, আপনার অনেকটা সময় নষ্ট করলাম বোধ হয়। নো নো, নট অ্যাট অল। আমি এই তো হিমাদ্রির সাথে কথা বলছিলাম। ব্রাইট চ্যাপ, একে তো তোমার সাগরেদ করে নিতে পারো। অ্যাডভোকেট তপন চ্যাটার্জির শেষ কথায় রমন একবার হাঁদার দিকে দেখে। এরপর মনে মনে ভাবে, এই হলো গোয়েন্দা গল্পের দোষ। প্রায় সব লেখকরা একজন করে গোয়েন্দার বন্ধু বা ভাই বা ভাইপো এরকম তৈরি করে দিয়েছে।
বাস্তব জীবনেও একজন সেরকম কেউ না হলে চলবে না। তখন এসব না বলে রমন বলে, আমার আবার সাগরেদ, তাছাড়াও সবে কলকাতায় এসেছে, চাকরি দেখছে এদিক ওদিকে। আমার সঙ্গে ঘুরে বেড়ালে সেসব করবে কখন? হ্যাঁ, সেই কথাই হচ্ছিল হিমাদ্রির সাথে। আমি কিন্তু একটা প্ল্যান বাতলে দিয়েছি ওকে। এই তোমাকেও বলি, মাইক্রোবায়োলজিতে ডিগ্রি আছেই, একটা ফরেনসিক সায়েন্সের উপর কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে নিক। একজন ফরেনসিক এক্সপার্ট কাছে থাকলে কত যে লাভ, এই তুমি তো জানোই। তাছাড়া ফ্রিল্যান্স ডিম্যান্ডও আছে, আমাদের লিগ্যাল লাইনেও আছে ছোটোখাটো কেসের জন্য, আমার দরকারেও লেগে যাবে। হাঁদার নিজের কেরিয়ার, তাই গোটা ডিসিশন ওরই হওয়া উচিত। কিন্তু রমনও ভাবল, কথাগুলো খারাপ বলেনি এই অ্যাডভোকেট তপন চ্যাটার্জি। রমন হাঁদার উদ্দেশ্যে বলে, কিরে, তোর ইচ্ছে আছে নাকি পড়ার? দেখি, খোঁজ নেব। আচ্ছা, এখন কি আমি চলে যাব? মানে তোমরা কোনো কনফিডেন্সিয়াল কিছু আলোচনা করবে নাকি? না না, তোমার কাজ না থাকলে থাকতে পারো, আমার অসুবিধে নেই। আশা করছি আর রমনেরও কোনো অসুবিধে নেই। কি রমন, তাই তো? রমন কিছু বলবার আগেই অ্যাডভোকেট চ্যাটার্জি হাঁদার প্রশ্নের উত্তর দেয়, না, কোনো অসুবিধা নেই। তো রমন, তুমি কি এই মুহূর্তে কোনো কেসে হাত দিয়েছো নাকি? না, আপাতত একদম ফাঁকা। বলুন আপনি। ওয়েল, বায়োমেডিক সায়েন্টিস্ট রঞ্জন বসুর নাম শুনেছ নিশ্চয়ই। আগে সেভাবে জানতাম না, তবে খবরটা পড়লাম। এই তো কদিন আগে হার্ট ফেলিয়ারের জন্য তার মৃত্যু হলো। ওই ব্যাপারেই তোমার সাথে কথা বলার আছে। রমন কিছু না বলে একবার হাঁদার দিকে তাকালো। তখন অ্যাডভোকেট চ্যাটার্জি আবার বলা শুরু করল, উনি একটা ভাইটালস মনিটরিং স্মার্ট ওয়েবেল ডিভাইসের উপর কাজ করছিলেন। এই খবরটা কি কাগজে দেখেছো ইদানিং? না, খবরের কাগজে শুধু হার্ট ফেলিয়ারের কথাই দেওয়া ছিল। তাছাড়া ওই ওনার প্রিভিয়াস অ্যাচিভমেন্টসের কথা দেওয়া ছিল। উনি যে বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছিলেন এটা আমার জানা ছিল না। সালটা খেয়াল নেই, তবে এগ্রিকালচার বিভাগেই কিছু ক্রপ সিজনিং আর সয়েল ট্র্যাকিংয়ের জন্যই সম্মানিত হয়েছিলেন ভদ্রলোক। কতটা ভাস্ট পরিধি লোকটার জ্ঞানের বুঝতেই পারছো। তখন কৃষি বিভাগ, এখন আবার হেলথ কেয়ারে। তো এই হেলথ মনিটরিং যে ডিভাইসের উপর উনি কাজ করছিলেন ওটা কি শেষ করেছিলেন? ওয়েল, আমি ওনার পেটেন্ট ফাইলিংয়ের কাজটা দেখছিলাম। উনি এবং ওনার লং টার্ম পার্টনার অভয় সান্যাল যৌথভাবে ফাইল করেছিলেন। এই অভয় সান্যাল মার্কেটিং ও ব্যবসার খুঁটিনাটি দিকটা দেখলেও উনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার। বেশ, কি সমস্যা হয়েছে বলুন, মানে আমি কিভাবে সাহায্য করতে পারি এই ব্যাপারে? ওফ, দেখেছ, আসল কথাই বলা হয়নি এখনো। রমন চুপ করে থাকলে অ্যাডভোকেট চ্যাটার্জি আবার বলা চালিয়ে গেলেন, খবরের কাগজে মৃত্যুটা ন্যাচারাল কাজের জন্য বলা হলেও আমার একটা সন্দেহ হয় এই বিষয়ে, তাই আমি বডি পোস্টমর্টমের জন্য পাঠাই। আপনার এই সন্দেহের কোনো স্পেসিফিক কারণ? কারণ আছে। দেখো, খুব রিসেন্টলি বেশ কয়েকবারই পেটেন্ট সমস্যা নিয়ে অভয় সান্যাল এবং রঞ্জন বসুর মধ্যে কথা কাটাকাটি হয়। লাস্ট পেটেন্ট সাইনিংয়ের সময় রঞ্জন বসু পেটেন্ট রয়্যালটি 50% থেকে 70% বাড়িয়ে দেন। অভয় সান্যাল ওয়াজ নট হ্যাপি অ্যাবাউট দিস। নিজের রয়্যালটি শেয়ার বাড়ানোর কোনো কারণ? দেখো, দুজনের পার্টনারশিপ থাকলেও রঞ্জন বসু মনে করত সে নিজেই এই ইনভেনশনের টেকনিক্যাল কোডিংয়ের সিংহভাগ কাজ সে একাই করত। তাই হয়তো ও রয়্যালটিরও সিংহভাগ নিজের হাতে করতে চেয়েছিল। তাছাড়া ডক্টর বসু আমাকে এও বলেন যে উনি এটা জানতে পেরেছিলেন যে মিস্টার সান্যাল তাদের প্রযুক্তির কিছু অংশ কোনো রাইভাল প্রতিষ্ঠানের কাছে বেচে দেওয়ার পরিকল্পনা করছিলেন। এটা কতদিন আগের কথা বলছেন? দেখো, নিজের শেয়ার বাড়ানোর ব্যাপারটা আমাকে ফোনে জানিয়েছিলেন ডক্টর বসু, তবে উনি মৃত্যুর ওই দিন 3 আগে আমার সাথে দেখা করেন। উনি আমাকে জানান যে আগের দিন নতুন পেটেন্ট ডকুমেন্ট অভয় সান্যালকে মেল করার পরে অভয় সান্যাল ওনার বাড়িতে এসে ভীষণ ঝামেলা করেন। মিস্টার সান্যাল এরকমও বলেছিলেন যে সে নাকি ডক্টর বসুকে দেখে নেবে। ইউ উইল পে ফর দিস।
ইন্টারেস্টিং। এটা সত্যি একটা পোক্ত যুক্তি এই অভয় সান্যালের বিরুদ্ধে। আচ্ছা, মিস্টার সান্যাল কি পেটেন্ট সাইন করেছিলেন? ওয়েল ইয়েস, বাট সেটা ইনভেস্টরদের প্রেশারের জন্য। ইনভেস্টরদের দেওয়া ডেডলাইন ক্রস করে গেলে ইনভেস্টররা পুরো ডিলই ক্যান্সেল করে দিত। তাছাড়া মূল চুক্তিতে এটাও লেখা ছিল যে যেহেতু ডক্টর বসু এই স্মার্ট স্ক্রিন ডিভাইসের মেন ফাউন্ডার, তাই তার কাছে এই পাওয়ার ছিল যে যদি অভয় সান্যাল সইসাবুত করতে দেরি করেন তাহলে ডক্টর বসুর একার সইতেও কাজ হয়ে যেত। সব দিক ভেবে মিস্টার সান্যাল না চাইতেও সই করতে রাজি হয়েছিলেন। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? টক্সিকোলজি রিপোর্ট তো আসার কথা না এখনো। ওটা এলে বোধহয় কিছুটা বোঝা যেতে পারে। ওগুলোর ফাস্ট ট্র্যাক ডেলিভারির জন্য আমি বলে রেখেছিলাম। পোস্টমর্টেম আর টক্সিকোলজির দুটো রিপোর্টই এসেছে। কার্ডিয়াক অ্যারিদমিয়া, সাডেন কার্ডিয়াক ফেলিওর, ডেথের ন্যাচারাল কজই বলছে। টক্সিকোলজি রিপোর্টও নেগেটিভ এসেছে। বডির উপর কোনো এক্সটার্নাল ফোর্সেরও কিন্তু চিহ্ন নেই। তাহলে তো সমস্যা হয়ে গেল। পোস্টমর্টম টক্সিকোলজি রিপোর্ট থেকে যদি আনন্যাচারাল ডেথের কিছু না পাওয়া যায় তাহলে কেস তৈরি হবে কি করে? এই জন্যই তোমার কাছে আসা। আই ওয়ান্ট ইউ টু লুক ইনটু দিস ওয়ান্স এগেন। রমন উঠে দাঁড়িয়ে চার্জে বসানো মোবাইলের কাছে গিয়ে বলল, বুঝলাম। আমাকে দেখতে হবে যে ইনভেস্টিগেশনে কোনো কিছু মিস হয়ে গেছে কিনা। কিন্তু আপনার পদ্ধতি ধরে চললে তো আমার কাজ করা মুশকিল। আমি তো আগে থেকে একজন লোকের উপর দোষ চাপিয়ে তারপর ক্লু খুঁজতে বেরোবো না। সন্দেহ নিশ্চয়ই থাকবে, বাকিটা যেরকম বুঝবো হবে। আমার কোনো আপত্তি নেই, আমি জাস্ট ওপিনিয়ন দিলাম। তবে তোমার মতন করেই একবার দেখো, ডক্টর বসুর এইভাবে মরে যাওয়াটা কেমন সন্দেহজনক লাগছে আমার। আফটার অল ওনার কোনো হার্ট সংক্রান্ত শারীরিক সমস্যা ছিল না, হঠাৎ এইভাবে কেন? অ্যাডভোকেট চ্যাটার্জির মুখে একটা চিন্তার রেশ দেখা গেল। সেটাকে ঝেড়ে ফেলে তিনি আবার বললেন, যাই হোক, তোমার জন্য ওনার বাড়ির সমস্ত অ্যাক্সেস সংক্রান্ত ব্যবস্থা করে ফেলেছি। তাছাড়া এই ফাইলটা ধরো, এই কেস সংক্রান্ত কিছু ডিটেলও আছে। দেখে নিয়ে কাল থেকে কাজে লেগে যাও। রমন ফাইলটা হাতে নিয়ে তারপর অ্যাডভোকেট চ্যাটার্জিকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। বলছি, আমাকে কি সাথে নেবে এবারে? ঘরে ঢুকতেই হাঁদার মুখে এরকম কথা শুনে রমন তার দিকে তাকালো। এরপর বলল, ইন্টারভিউগুলো ঠিক করে দে। ঘুরতে যাওয়ার তো ব্যাপার না এটা। সত্যি যদি কাজে লাগতে চাস তাহলে চ্যাটার্জি বাবু যেটা বললেন সেটা কর। আচ্ছা, এবার একটু আমাকে একা ছেড়ে দে, খাবার হলে ডাকিস। এরপর রমন রাতের আহারের আগে এবং পরে ফাইলটা ঘেঁটে দেখল। তাতে বিশেষ করে অভয় সান্যালের করা ইমেলগুলি ছিল, যাতে তিনি নতুন চুক্তি অনুযায়ী তার ভাগের রয়্যালটির কমে যাওয়া নিয়ে কড়া ভাষায় নিজের অসন্তুষ্টি জানিয়েছেন। একটি নয়, বেশ কয়েকটি ইমেলই করেছেন ভদ্রলোক। তাছাড়া ক্রাইম সিনের ফটো এবং ডক্টর বসুর বাড়ির ভিতরে অন্য ঘর ও বাকি জায়গারও ফটো বর্ণনা তাতে ছিল। ঘুমানোর আগে রমন অ্যাডভোকেট চ্যাটার্জিকে মেসেজ করে কালকের প্ল্যান জানিয়ে দিল। সে প্রথমে ক্রাইম সিন অর্থাৎ রঞ্জন বসুর ফ্ল্যাটেই যেতে চায়। কাল সকালেই তারা সেখানে যাবে। প্রথম দিন তাই তপন চ্যাটার্জিও সঙ্গে থাকলে ভালো হয়। সল্টলেকে একটি ছোট 2 রুমওয়ালা বাংলোয় ডক্টর বসুর নিবাস ছিল। ওদের সেখানে যাওয়ার কথা অ্যাডভোকেট চ্যাটার্জি ডক্টর বসুর স্ত্রী ঈশিতা বসুকেও জানিয়ে দিয়েছিলেন। ঈশিতা বসু যে ডক্টর বসুর থেকে আলাদা নিউ টাউনের একটি ফ্ল্যাটে থাকেন সে কথাও তিনি রমনকে জানিয়েছিলেন আগের রাতে। ওরা দুজন ডক্টর বসুর বাংলোর কাছে পৌঁছল তখন ঘড়িতে সকাল 11টা বাজে। সেখানে পৌঁছে আর বেল বাজাতে হলো না, কারণ তখনই একজন কুরিয়ার ডেলিভারি এজেন্ট মিসেস বসুর সাথে কথা বলে বেরিয়ে যাচ্ছিল। কি ব্যস্ত হো নাকি মিসেস বসু? ঈশিতা বসুর উদ্দেশ্যে প্রশ্ন করলেন তপন চ্যাটার্জি। না না, প্লিজ আসুন। আসলে বুটিকের অনেকগুলো ডেলিভারি আটকে ছিল তো, তাই। বাহ, আপনি বুটিক আর রেস্টুরেন্ট খুলে দিয়েছেন তাহলে? ভিতরে প্রবেশ করতে না করতেই প্রশ্ন করলেন তপন চ্যাটার্জি। রমন তখন বাড়ি এবং মিসেস বসু দুজনকেই মনোযোগ দিয়ে দেখে নিচ্ছিল। ঈশিতা বসুর কালো ফ্রেমের চশমা, কাঁধ অবধি খোলা চুল, একটু ব্রাউন হাইলাইট করা নিচের দিকে,
একটা কালো ও সাদা শাড়ি পরনে ছিলেন তিনি। রেস্টুরেন্ট তো বন্ধ হয়নি, বুটিকের কাজ কিছু আটকে ছিল, এই যা। চ্যাটার্জি বাবুর কাছে এখানে চাবি ছিল, আপনি আবার কষ্ট করে এখানে আসতে গেলেন। আপনার সঙ্গে না হয় পরে দেখা করতাম আমরা। এবারে রমন কথাগুলো বলল। ততক্ষণে ওরা ভিতরে বসবার ঘরে ঢুকে পড়েছে। একটা ছোট সোফা, দেওয়াল জুড়ে রঞ্জন বসুর সার্টিফিকেট ও কিছু গ্রুপ ছবি টাঙানো। আসলে চ্যাটার্জি দা ফোনে গোয়েন্দা নিয়ে আসার কথা বলছিলেন তো, তাই একবার ভাবলাম দেখে কি ব্যাপার। রমনকে উত্তর দিয়ে তিনি তারপর অ্যাডভোকেট চ্যাটার্জির উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, ওনার কথায় কি বলছিলেন? আম কি যেন নাম বললেন? আ কি বাগচি যেন? হ্যাঁ মিসেস বসু, ইনি রমন বাগচি। আম আচ্ছা, আ কিছু খবর আছে? আই মিন, আপনি তো বডি পোস্টমর্টেমে পাঠালেন। ওয়েল, রিপোর্ট সব ক্লিয়ার। ওখান থেকে সেরকম কিছু পাওয়া যায়নি, বাট আমি একবার রমনকে দেখতে বললাম। চলুন একবার স্টাডি রুমটা দেখে আসি। রমন সোফা থেকে উঠে অ্যাডভোকেট চ্যাটার্জির উদ্দেশ্যে বলে তারপর বলল, অনেকদিন হয়ে গেল, এখন দেখে কিছু লাভ হবে কিনা কে জানে। ওই রুমটা বন্ধই ছিল। আপনারা দেখে আসতে পারেন। আমি যাব কি আপনাদের সাথে? না থাক, আমরা দেখে নিচ্ছি। চলুন চ্যাটার্জি বাবু। ঘরটা এতদিন বন্ধ ছিল যে সেটা ভিতরে ঢুকে একটু গন্ধতেই বোঝা যাচ্ছিল। এই গন্ধ বন্ধ ঘরে থাকে। ঘরের আসবাব বলতে একটি ল্যাপটপ, বড় একটা গোলাকার টেবিল, তাতে দুটো বড় কম্পিউটারের মনিটর, আরও কিছু ইলেকট্রনিক সরঞ্জাম, কিছু ছড়িয়ে থাকা বই খাতা, দেওয়ালের সঙ্গে লাগোয়া আরও একটি টেবিলে একটা 3D প্রিন্টার। ঘরের বাম দিকের দেওয়ালে একটা বড় হোয়াইট বোর্ড। রমন একবার সেটির দিকে গিয়ে দেখল সেটা খুব সম্ভবত প্রজেক্ট সংক্রান্ত কিছু কোডিংয়ের কিছু ছবি আঁকা। এই চেয়ারে এদিক করে বসেছিলেন ডক্টর বসু। চেয়ার দেখিয়ে বললেন অ্যাডভোকেট চ্যাটার্জি। রমন সেদিকে না দেখে টেবিলে লাগোয়া ড্রয়ারগুলো খুলে খুলে দেখতে লাগলো। ভিতরে তেমন কিছু না থাকলেও রমন সেখান থেকে একটা ছোট ডায়েরি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। এখানেও বেশ অনেক কোডিং লেখা এবং আরও অনেক কিছু লেখা। সেটাকে নিজের পকেটে রেখে অ্যাডভোকেট চ্যাটার্জিকে বলল, ডক্টর বসু যে এদিকে বসেছিলেন সেটা ছবিতে দেখেছি আমি। ওনার হাতের কাছে টেবিলে একটা ফোন ছিল। তা কাউকে কি উনি ফোন করেছিলেন? ওই ধরুন রাত 12:30, 1:45 নাগাদ আমার মোবাইলে একটা ফোন এসেছিল। আমি তখন ধরতে পারিনি। আমি এখানে এসেছিলাম সন্ধ্যাবেলা। তখন পার্সটা ফেলে গিয়েছিলাম আরকি। আমার মনে হয়েছিল ওই জন্য বোধহয় কল করেছিল। আমি 10 মিনিট বাদে মেসেজ করি যে অনেক রাত হয়েছে, সকালে নিয়ে নেব। তখন তো আর এমন ঘটনা ঘটে গেছে সেটা তো ভাবিনি না। ডক্টর রঞ্জন বসুর স্ত্রী ঈশিতা বসু ঘরের ভিতরে ঢুকে কথাগুলি বললেন। আচ্ছা, বডি প্রথমে কে দেখে? রমন অ্যাডভোকেট চ্যাটার্জিকে প্রশ্নটি করে। আপনি তো দেখেন সকালে, তাই না মিসেস বসু? তপন চ্যাটার্জি ঈশিতা বসু থেকে জানতে চান। হ্যাঁ, আমি তো সকালে পার্সটা নিতে এসেছিলাম। লকারের চাবিটা ওখানেই ছিল। এসে দেখি চন্দনা দরজার বাইরে দাঁড়িয়ে। চন্দনাকে? রমন একটু আর চোখে দেখে, তারপর ঈশিতা বসুকে জিজ্ঞেস করে, ও এখানে কাজ করে দেয়। সকালে ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এরপর বিকেলে রান্না করে চলে যায়। ও বলল দাদাকে ডাকছে, কোনো সাড়া দিচ্ছে না। আমার কাছে এক্সট্রা কি ছিল, ওটা দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে আমরা দুজনেই রঞ্জনকে মৃত অবস্থায় পাই। আপনি দেখে বুঝতে পেরেছিলেন যে উনি মৃত? আমি তখন ডক্টর বসাককে কল করি। উনি আসেন এবং তখন চ্যাটার্জি দাও আসেন। এরপর ওরা তিনজনেই এবারে ঘরটি থেকে বেরিয়ে এসে সোফায় বসল। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? রমন মিসেস বসুকে জিজ্ঞেস করল। হ্যাঁ বলুন। চ্যাটার্জি বাবু বলেছেন যে আপনি এখানে ডক্টর বসুর সঙ্গে থাকতেন না, এটা কেন বলতে পারবেন? একটু ইতস্তত ভাব নিয়ে তারপর মিসেস বসু উত্তর দিলেন, ওয়েল, দিস হাউস ওয়াজ হিজ সেকেন্ড অফিস। ওর কাছে কাজের সুবিধে যাতে কোনো প্রবলেম না হয়, তাই জাস্ট আমি আমাদের নিউ টাউনের ফ্ল্যাটে শিফট করেছিলাম। তাছাড়া ওই দিকেই তো আমার বুটিক আর রেস্টুরেন্টও আছে, তাই ওখান থেকেই সেগুলো চালা আমি।
তাতে অনেকটা সুবিধাও হয় আমার। অভয় স্যান্ডেলের সঙ্গে আপনার হাজবেন্ডের সম্পর্ক কেমন ছিল? মানে এই যে রয়্যালটি নিয়ে যে ঝামেলা ছিল সেসব কি আপনি জানতেন? ডক্টর বসুর সঙ্গে যিনি থাকেন সেই লোকটা বাইরে থেকে একটু কঠোর প্রকৃতিরই ছিলেন, তাই ওনার সাথে কারোর ঝামেলা যে হতে পারে এটাই স্বাভাবিক। রয়্যালটির ব্যাপারে ডিটেল আমি অত জানি না, তবে হ্যাঁ, বেশ অনেকবারই আমি ওদের মধ্যে কথা কাটাকাটি হতে শুনেছি। কিন্তু আপনি তো এখানে থাকেন না। থাকি না, তবে আমার এখানে আসা মানে ছিল না। রেগুলারলি এখানে যাতায়াত করতাম আমি, এরকম কোনো একদিন হয়তো শুনেছিলাম। আচ্ছা, ডক্টর বসুর কি কোনোদিন হার্টের সমস্যা ছিল? আমার জানা ছিল না, সবসময় তো কাজ নিয়ে রিসার্চ নিয়ে ব্যস্ত থাকতেন না, অসুস্থ হতে ওনাকে কোনোদিন দেখিনি আমি। চলুন চ্যাটার্জিবাবু, আমাদের এখানের কাজ হয়ে গেছে। চলো রমন। ধন্যবাদ মিসেস বসু, আপনি যে এত সুন্দরভাবেই নিজেকে সামলে নিয়েছেন দেখে ভালো লাগলো। ডক্টর বসু ওয়াজ আ ভেরি নাইস পারসন। ঠিকই আছে, এরকমই থাকা ভালো। কাজ করুন, সুস্থ থাকুন। একদিন আপনার রেস্টুরেন্টে যাব মিসেস বসু। আজ আপাতত চলি। কিছু বুঝলে রমন? গাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করলেন অ্যাডভোকেট তপন চ্যাটার্জি। আপাতত এই ডায়েরিটা একটু দেখব। আর আপনার দুটো কাজ আছে। আমাকে ডক্টর সাগর বসাকের ফোন নাম্বারটা দেবেন, আমি ওনার সঙ্গে একটু কথা বলে নেব। ওটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। আরেকটা কথা, ডক্টর বসুর ল্যাবে কাল একবার যাব। সবার সঙ্গেই কথা বলতে হবে। একটু জানিয়ে দেবেন যে আমি যাব। খুব অসুবিধা হবে না, ওই লাঞ্চ টাইমে 2-3 মিনিট কথা বলে নেব। ওকে ডান। ও হ্যাঁ, আরেকটা কাজ আছে। আমি একবার ওই চন্দনার সঙ্গেও দেখা করব। রমন বাড়ি ফিরে দুপুরের মধ্যেই ডক্টর সাগর বসাকের সাথে কথা বলে নিল। উনি ডক্টর বসুর স্কুল ফ্রেন্ড। ইতিমধ্যে অ্যাডভোকেট চ্যাটার্জিও তাকে ফোন করে রমনের কথা জানিয়ে রেখেছিলেন, তাই রমনকে বেশি কিছু বলতে হলো না নিজের ব্যাপারে। হাঁদা বাড়িতেই ছিল। ও রমনের ঘরের পাশ দিয়ে যেতে রমনকে ফোনে কথা বলতে শুনতে পেল। হ্যাঁ ডক্টর বসাক, আমি তো কালই সব কিছু জানালাম, তাই একটু পুরো ব্যাপারটা জেনে নিচ্ছি। রঞ্জনবাবু আপনাকে কখন ফোন করেন? ডক্টর সাগর বসাকের উত্তর ফোনের অপর দিক থেকে আসবার পরে রমন আবার প্রশ্ন করল। 11:30টায় শুধু বমি বমি ভাবের জন্য কল করলেন। এইটুকুর জন্য উনি নিজের বাড়িতে ওষুধ খেয়ে নিতে পারতেন নয় কি? ওনার ডেস্কে আমি অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ কিন্তু দেখেছিলাম। ডক্টর বসাক উত্তর দেওয়ার আগে রমন হঠাৎ দরজা খুলে হাঁদাকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেয়। এরপর ডক্টর বসাককে ফোনে বলে, একটা মিনিট দেবেন? তারপর ফোন মিউট করে হাঁদাকে বলে, লুকোতে না পারলে লুকোতে যাস না, বস এখানে, ফোনটা স্পিকারে করছি। রমন এরপর ফোনটা স্পিকারে করে ডক্টর বসাককে বললেন, হ্যাঁ বলুন। দেখুন, কিছুদিন আগে ওনার একটু ঘাড় ব্যথা এবং নসিয়ার সিমটম হয়েছিল। মাইগ্রেনের ওষুধ আমি দিয়েছিলাম ওনাকে। ওই ওষুধ সেই দিন উনি দুপুরে খেয়েছিলেন, তাই আমাকে জিজ্ঞাসা করতে কল করেছিলেন যে আবার কোনো গ্যাসের ওষুধ খেতে পারবেন কিনা। আই সি। কিন্তু মিসেস বসু কি এই মাইগ্রেনের কথা জানতেন? আমার মনে হয় না উনি জানতেন। রঞ্জন ওয়াজ এ হার্ডকোর ম্যান। কর্মঠ মানুষ বলতে যা বোঝায়। নিজেকে অসুস্থ দেখানো উনি একদমই পছন্দ করতেন না। সেই হার্ডকোর ম্যান সামান্য গ্যাসের জন্য যখন আপনাকে কল করলো তখন আপনার সন্দেহ হয়নি কিছু? না, ও ফোন করেছিল কারণ দুপুরের পরে আবার গ্যাসের ওষুধ খেতে পারবে কিনা সেটা জানতে। তখন কিন্তু প্রচন্ড কিছু সমস্যার কথা আমাকে বলেনি। জিজ্ঞেস করলাম রাতে কি ডিনার করেছে, বললো ওর ওয়াইফ মাছ নিয়ে এসেছিল। মিসেস বসু? আমাকে তো এটা আজ বললেন না। She might have missed. ওর মেন্টাল অবস্থায় এখন এসব মনে রাখাও এক্সপেক্টেড না। আর কিছু কি বলেছিলেন ডক্টর বসু? না, জাস্ট 9টা নাগাদ ওর ওয়াইফ চলে যায়। তারপর কিছু মেইল লিখতে লিখতে 10টায় খাবার খেয়ে নেয়। তারপরেই ধীরে ধীরে পেটের সমস্যা শুরু হয়, তখনই আমাকে কল করে। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর বসাক। বল, কি বুঝলি? ফোন রেখে রমন হাঁদাকে জিজ্ঞেস করল, রঞ্জন বসুর মাইগ্রেন ছিল, ও আগের রাতে ওয়াইফের করা মাছ খেয়েছিল, এটুকুই শুনলাম। ওয়াইফ নিয়ে এসেছিল, করেছিল কিনা জানি না। ওই একই হলো, কিন্তু যেটাই হোক তোমাকে বলতে ভুলে গেছে। এরপর হাঁদা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, এই ডিনার করেই পেট খারাপ হলো? ডিনারে কিছু ছিল না তো?
তুই তো কাল ছিলি, টক্সিকোলজি রিপোর্টে কিছুই পাওয়া যায়নি, তাই এই দিকটা বাদই দিতে হচ্ছে। সাডেন শক বা অন্য কিছু হতে পারে, দেখি সবে তো শুরু, এখন একটু একটু করে এগোতে হবে। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ ঘুম, কারণ ঘুমোলে ঘুমালে মাইন্ড ফ্রেশ থাকে। হাঁদা তার কাকার মুখের কথা শেষ করে দিল। একদম একদম ঠিক। যা, এবার দরজাটা ভেজিয়ে দিয়ে গিয়ে। পরের দিন রমন অভয় সান্যালের অফিস এবং বাকি প্রজেক্ট মেম্বারসদের সাথে দেখা করল। সেখান থেকে বেরিয়ে সে অ্যাডভোকেট চ্যাটার্জির সঙ্গে গিয়ে চন্দনার সাথেও দেখা করল। চন্দনাকে মৃত্যুর দিনে সকাল থেকে ঘটনার বিবরণ দিতে বললে সে জানায় যে সে প্রতিদিনের মতন সেই দিনও ঘরে কাজে ব্যস্ত ছিল। ডক্টর বসু মাঝে মধ্যে তাকে ছুটি দিয়ে বেরিয়ে পড়তেন বটে, কিন্তু ওই দিন তিনি বাড়িতেই ছিলেন। দুপুরে একবার যে অভয় সান্যাল তার বাড়িতে এসেছিলেন একথা রমন অভয় সান্যালের থেকেও শুনেছিল। চন্দনাও এই এক কথাই বলল, যদিও চন্দনা তাদের দুইজনের মধ্যে কথোপকথন শুনতে পায়নি। দুপুরে অভয় সান্যাল চলে যাওয়ার পরে ডক্টর বসু তাকে ঘরে আসতে না বলেছিলেন। ডক্টর বসু মাথায় হাত দিয়ে ডেস্কেই মাথা নামিয়ে শুয়েছিলেন, এটা সে বাইরে থেকে দেখেছিল। ডক্টর বসু যে দুপুরে ওষুধ খেয়েছিলেন সেটা তার ডাক্তার বন্ধু সাগর বসাক রমনকে জানিয়েছিল, হয়তো সেই কারণেই শুয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে অ্যাডভোকেট চ্যাটার্জি রমনকে ফোনে বলে, আমার মাথায় একটা থিওরি আছে, বুঝলে রমন? বলুন। স্যালফোসের একটা টেস্ট করে দেখা যেতে পারে অভয় সান্যাল যাওয়ার পরই ডক্টর বসুর মাথা ব্যথা শুরু হয়। যদি কিছু দিয়ে থাকে। সালফোস মানে অ্যালুমিনিয়াম ফসফাইডের কথা বলছেন? এফেক্টগুলো এরকমই হয়, কিন্তু এরকম এফেক্ট তো আরো অনেক কিছুতেই হতে পারে। আপনি কি সবকিছু টেস্ট করবেন নাকি? না, কিন্তু এটা একবার দেখা যেতে পারে। আমার মনে হচ্ছে এমন কিছু বিষ প্রয়োগ করা হয়েছে যেটা সাধারণ টেস্টে ধরা পড়বে না। হয়তো, কিন্তু এই টেস্টটা করানোর জন্য তো ঘরে কিছু তার অ্যাডভান্স থাকা দরকার, তাই না? সেরকম কিছু পেয়েছিলেন? তপন চ্যাটার্জি চুপ করে ভাবছে দেখে রমন আবার বলে, দেখুন, আমাকে একটু সময় দিন। অভয় সান্যালের অ্যালিবাইয়ের খোঁজ নিচ্ছি, কোথাও আমি না এগোতে পারলে এটাও দেখে নেবেন। না, কাল হবে না, এই কেসটা নিয়ে অনেক কাজ আছে। বাড়ি ঢুকছি এখন, চলো এই পরে কথা হবে। রমন ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকছিল। ঠিক আছে, বুধবার চলো, আজ শনিবার। এই কদিনে কিছু না হলে একটু মাইন্ড ফ্রেশ করতে আমার সাথে বেরিয়ে অন্তত। ফোনের অপর দিক থেকে সুনন্দার গলা শোনা গেল, দেখছি, আপাতত রাখি। আরে কথা বলো, রাখার কি আছে? পিছন থেকে জোর গলায় হাঁদা বলে ওঠে। রমন ফোনটা রেখে তার দিকে দেখে বলল, তোর ইন্টারভিউ কবে? পরশু তো? যা, এই বোতলটা জল ভরে নিয়ে আয়। দেব না ইন্টারভিউ, একটা কোর্সের খোঁজ পেয়েছি, দেখি ওটার ব্যাপারে একটু দেখব। কলকাতার মধ্যে কোনো চাকরি হলে দেখব, বাইরে পোস্টিংয়ের চাকরি বেকার, দেখে কোনো লাভ নেই। হাঁদা যখন জল নিয়ে এলো তখন রমন ডক্টর বসুর ছোট ডায়েরিটা দেখছিল। সে রমনকে বলল, কিছু ক্লু পেলে? এনি প্রগ্রেস? না, অভয় সান্যালের ব্যাপারে একটা খোঁজ চালাচ্ছি, সেটা রিপোর্ট এলে তারপর দেখছি। অভয় সান্যাল আগের দিন দুপুরে ডক্টর বসুর সঙ্গে দেখা করেছিল তার বাড়িতে। তপন চ্যাটার্জি মনে করছে তখনই সে কিছু একটা করে থাকতে পারে। সেই দুপুরে? সে আবার হয় নাকি? না হওয়ার কিছু নেই, অনেক এরকম স্লো পয়জনিং করার কৌশল আছে। ধীরে ধীরে ভিকটিমের মধ্যে প্রবেশ করবে বিষ। হ্যাঁ, সে ঠিক, কিন্তু বাড়িতে তো সে একা নেই, আর কিছুক্ষণ পরেই ওর ওয়াইফও এসেছিল কাল বললে। তাহলে তারা কিছু টের পাবে না? মানে এরকম কোনো গন্ধ ছাড়া কিছু গ্যাস ইউজ করলো নাকি? তুই ফরেন্সিক কোর্সটার খোঁজ নে, ঠিকঠাকই প্রশ্ন করছিস। ও সব ছাড়ো। আর একটা কথা হচ্ছে, এই অভয় সান্যাল নিজে কেন এসে মারতে যাবে? কোনো লোককে ধরে এই কাজ করিয়ে দিতেই তো পারতো। এটা সিনেমা না। আর হ্যাঁ, বাইরে ঘটনাটা ঘটলে এরকম ভাবা যেত, কিন্তু ডক্টর বসু নিজের ঘরেই কিন্তু মরেছেন। বাড়িতে সবসময় কেউ না কেউ ছিল রাত 9টা পর্যন্ত, তখন অচেনা কেউই বাড়িতে ঢোকেনি। তার পরের ঘন্টাগুলোর জন্য একটু ইনভেস্টিগেট করতে হবে। আচ্ছা, অফিস বা কলিগদের থেকে কিছু কি জানতে পারলে? সেম, নতুন কিছু না। রঞ্জন বসু ঠিকই সন্দেহ করেছিল অভয় সান্যাল যে বেশ কিছু প্রোগ্রামিং ও কোড একটা রাইভাল সংস্থাকে বিক্রি করবার কথা ভাবছিলেন, সেটা জানতে পারলাম।
এই কথা আমাকে অ্যাডভোকেট চ্যাটার্জিও বলেছিলেন। সেই জন্যই রয়্যালটি কমানো এবং অনেক রেস্ট্রিকশন পেটেন্টে এনেছিলেন ডক্টর বসু। ডক্টর বসুর পেটেন্ট রয়্যালটিটা এখন কে পাবে? ওনার ওয়াইফ? কই দেখি একটু। বলে রমন তার ভাইপোর পিঠে একটা চাপড় মেরে বলল, একের পর এক ছক্কা হাঁকাচ্ছিস দেখছি, হ্যাঁ? এখন ওর সব আর্নিংসের টাকা একটা এভারগ্রিন ইনভেটার্স নামক এক ট্রাস্টে চলে যাবে। ওই ট্রাস্টেরও একটা খোঁজ খবর নিচ্ছি। তার কিছু প্রশ্ন আছে? না, তবে কাল আমাকে সাথে নিয়ে যেতে পারো তো? আপাতত শ্যাডোতে থাক, যদি দরকার হয় নিশ্চয়ই নিয়ে যাব। যা আমি একটু এই আইবি কেসটাই দেখি। আইবি কি কেস? ডক্টর বসু এই ডায়েরিতে মাঝে মাঝে এদিক ওদিক ডেট লিখে তারপর মিট উইথ আইবি, ডিনার উইথ আইবি, লাঞ্চ এসব লিখে রেখেছেন। আইবি তো ঈশিতা বসু। ওয়াইফের সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখতেন নাকি ভদ্রলোক? দেখো, সায়েন্টিস্টদের ব্যাপার শিডিউল ছাড়া চলতো না বোধহয়। দেখি কাল একবার নিউটাউন যাব, মিসেস বসুর ফ্ল্যাটে। মিসেস বসুর ফ্ল্যাট সাউথ অ্যান্ড রাইস নামক একটি আবাসনের 4th ফ্লোরে। ছোট আবাসনটির 2টি 8তলা টাওয়ার। রমন মিসেস বসুর ফ্ল্যাটের কলিং বেল বাজানোর পর একজন মাঝবয়সী মহিলা দরজা খুলল। রমন তার আঙুলের কোণায় হলুদের দাগ দেখে বলছিল, মহিলাটি রান্না করছিল বোধহয়। কে এলো রে? ভেতর থেকে গলা পাওয়া গেল মিসেস বসুর। বলুন রমন বাগচি, চিনে যাবেন। রমন দরজার বাইরে থেকে বলল। সে চলে যাওয়ার কিছুক্ষণ পর ঈশিতা দেবী এসে কলাপসিবল গেটের তালা খুলে রমনকে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতে বলল। তিনি একটা হলুদ রঙের হাউসকোট পরেছিলেন। হাউসকোটের ডান পকেটে 2টি ছোট গার্ডেনিং টুল কিট উকি দিচ্ছিল। আসুন আসুন। উফ, মাধুরী বাইরে দাঁড় করিয়ে রেখে চলে এসেছিল। চেঁচিয়ে তো উত্তরটা দিতে পারতিস। কে এলো যখন জিজ্ঞাসা করলাম। উফ, তুইও না। আসলে ফোনে পেলাম না আপনাকে, তাই একটা চান্স নিয়ে নিলাম। ফ্ল্যাটটা ছোট, ছিমছাম, সুন্দরভাবে সাজানো। চারিদিকে অনেক হাতে আঁকা ছবি ফ্রেম করে টাঙানো। আপনার বুটিকটা হয়ে এলাম। বেশি সময় পেলাম না এখন দেখার, পরে সময় নিয়ে যাব একদিন আমার এক ফ্রেন্ডকে নিয়ে। রমন সোফায় বসে কথাগুলি বলল। একদম নিশ্চয়ই আসবেন। ডিজাইনগুলো কিন্তু আমিই করি। আগে নিজে আঁকতাম, এখন আরো অনেকজন মেয়ে হয়েছে তো ওরাও কাজ করে। রমন কিছু না বলে মাথা নাড়ল। বাই দ্য ওয়ে, ইনভেস্টিগেশন কেমন চলছে? কিছু কি কেস দাঁড়িয়েছে? খোঁজ নেওয়া চলছে মিস্টার সান্যালের ব্যাপারে। দেখি যদি কিছু পাওয়া যায়। আচ্ছা, আপনার কি মনে হয় সত্যি কোনো ফাউল প্লে থাকতে পারে আপনার হাজব্যান্ডের মৃত্যুতে? চ্যাটার্জিটা তো তাই সন্দেহ করেছে, মানে ওর পার্টনারকে। চ্যাটার্জি বাবুর সন্দেহ বাদ দিলে আপনার নিজে থেকে কিছু বলার আছে? দেখুন, আমি কিন্তু কেসটা যখন নিয়েছি তখন শুধু অভয় সান্যালের পিছনেই পুরো সময় দিয়ে দেবো তা না, সব দিকে দেখব। কিছু না পেলে কেস ক্লোজ হয়ে যাবে। বুঝেছি। তবে সত্যি আমি না কোনো ইনপুট দিতে পারবো না। আপনার বাগানটা কোথায়? রমন হঠাৎ প্রসঙ্গ বদলে এই প্রশ্ন করায় মিসেস বসু কিছুটা অবাক হয়ে যান, কিন্তু পরক্ষণে মুখে হাসি এনে বললেন, বাগান কোথায়? এই তো এই কয়েকটা গাছ লাগিয়েছিলাম বারান্দায়, এই টবে। কিছু মেডিসিনাল আর হেয়ার টনিক বানানোর জন্য কিছু গাছ সম্পর্কে পড়াশোনা করেছিলাম, সেগুলোই আর কি। আপনি বসুন, আমি একটু হাতটা ধুয়ে আসি, কেমন? অলসো চা খাবেন তো? না না, আমাকে একটু শুধু জল দিলেই হবে। ঈশিতা দেবী কিছুক্ষণ বাদে ফিরে এলেন। তার সঙ্গে তার বাড়ির পরিচারিকা মাধুরীও এলো। ওর হাতে একটা ট্রেতে 1 গ্লাস শরবত এবং কিছু মিষ্টি। রমনকে সোফায় না বসে বারান্দা থেকে ভিতরে ঢুকতে দেখলেন তিনি। কাজের মেয়েটি এই সময় বেরিয়ে গেলে মিসেস বসু উঠে সদর দরজা বন্ধ করে এলেন। সরি, লোভ সামলাতে পারলাম না। অনেক ফুলের গাছও তো লাগিয়েছেন দেখলাম। হ্যাঁ, ওই কয়েকটা, সময় কেটে যায়। আবার এসব কি এনেছেন? এত ব্যস্ত হতে গেলেন কেন? রমন সেন্টার টেবিলে রাখা ট্রের দিকে ইঙ্গিত করে বলল, আরে একটু খান না, ঘরে তো মিষ্টি ভরে গেছে একেবারে। আপনি ডক্টর বসুর কাজ সম্পর্কে কতটা ওয়াকিবহাল ছিলেন? একদমই না। দেখুন, ওর সাকসেস আমি অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু আমার সেই সম্পর্কে বেশি ইন্টারেস্ট ছিল না। আচ্ছা, সত্যি কি এতটা খারাপ সম্পর্ক ছিল ওর সাথে অভয় সান্যালের? স্মার্ট স্কিন ডিভাইসের প্রায় অনেক ইন্টারনাল কোডিং আর মডেলের পেটেন্ট ডক্টর বসু নামেই ছিল। অভয় সান্যাল যে সেগুলো চুরি করে অন্য রাইভাল ফার্মে বেচতে যাচ্ছিলেন সেটা আপনার হাজব্যান্ড জানতে পেরেছেন। সেই জন্য উনি ওদের প্রজেক্ট রয়্যালটি শেয়ার থেকে মিস্টার সান্যালের ভাগ কমিয়ে দেন।
এবারে এই কারণে মিস্টার সান্যাল কিছু করতে পারেন আন্দাজ, কিন্তু আন্দাজের ভিত্তিতে আমি তো কাউকে ধরে ফেলতে পারি না। সত্যি হয়তো ন্যাচারাল কাজই হতে পারে। আর ভালো লাগছে না। কিছু হলে তাড়াতাড়ি করুন। শ্রাদ্ধের অনুষ্ঠান কবে করছেন? ওর তো আবার এসবে অনেক আপত্তি ছিল। পোস্টমর্টমের জন্য লেট হলো। এই ৩ দিন পর একটা মঠে একটু পুজো দিয়ে দেবো। হুম। আচ্ছা, আপনি কি প্রতি সপ্তাহে আপনার হাজবেন্ডের জন্য ডিনার বানিয়ে নিয়ে যেতেন? ওই মাঝে সাঝে একটু নিতাম। রান্নাটা কি আপনি করতেন? আমি তো একা পারতাম না। মাধুরী করতো কোনো দিন। কোনোদিন ও জাস্ট একটু হেল্পও করে দিত। এক্সকিউজ মি বাই দ্য ওয়ে, আপনি কি এবারে আমাকে সন্দেহ করছেন কোনোভাবে? ওই দিন তো আমি রাতের ডিনার নিয়ে গিয়েছিলাম। না, সেই সুযোগ তো নেই। ফরেন্সিক রিপোর্ট তো পুরো ক্লিন, বিষ প্রয়োগের কোনো চান্সই নেই। এখন উঠি, বুঝলেন? মিসেস বসু যে হঠাৎ উত্তেজিত হয়ে গেছিলেন সেটা নিজেই বুঝলেন। রমনকে দরজার কাছে এগিয়ে দিয়ে বললেন, সরি, আই এম রিয়েলি সরি, কিছু মনে করবেন না। যেই নিজের নাম আসে সবাই একটু ঘাবড়ে যায়, তাই আমারও তাই হয়েছিল। আপনার আমার উপর সন্দেহ করার ১০০ বার রাইট রয়েছে। দেখুন, কেসটার যদি কিছু রফা করতে পারেন তো ভালোই হয় আর কি। কি আর বলবো। রমন এই ব্যাপারে কিছু না বলে ঈশিতা দেবীকে অবাক করে দিয়ে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করে বসল। মিসেস বসু, আপনি ট্রিঙ্কাসে গেছেন? আমি সে তো বহুকাল আগে, বাবা মায়ের সাথে। কেন বলুন তো? না, রিসেন্টলি যাননি কোনোদিন আপনার হাজবেন্ডের সঙ্গে? না। ঠিক আছে, চলি, দরকার পড়লে আবার আসবো। এরপর ২ দিন ধরে রমন এইদিক ওইদিক ঘুরে শুধু কেস সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজ করল। এই কাজে ওর সঙ্গী হল বাইনোফিশিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সির এক বন্ধু পার্থ। পার্থর সাহায্যতেই রমন অভয় সান্যালের ওপর নজর রাখল। অভয় সান্যালের বলা সমস্ত কথা যে সত্যি সেটিও যাচাই করে নিল ওরা। অফিসের কাছে এক এটিএমের সিসিটিভি ক্যামেরা এবং তার বাড়ির সামনের এক ক্যামেরার ভিডিও থেকেও তেমন কিছু না পেয়ে রমনের মাথায় চিন্তা শুরু হলো কেসটাকে নিয়ে। সন্ধ্যাবেলা ঘরে ঢুকে সে সোফায় হেলান দিয়ে বসেছে, তখন হাঁদা এসে বলল, তপন চ্যাটার্জি ফোন করেছিল, তোমাকে ফোনে পাচ্ছে না বলছে। কাজে ছিলাম, কথা হয়েছে। তাহলে কি ছেড়ে দেবে কেসটা নাকি? ছাড়তে যাব কেন? ওটাই তো বলল চ্যাটার্জি বাবু। মিসেস বসু নাকি তাকে বলেছেন আর কিছু করতে হবে না। হ্যাঁ, এটা কখন হলো? কখন করলো ফোনটা? দুপুর নাগাদ তো কথা হলো। বললাম মিসেস বসুর বাড়ির কাজের মেয়েটাকে কয়েকটা প্রশ্ন করতে। বললো আচ্ছা, জেনে নেব। আমাকে এই বিকেল 4:30 নাগাদ ফোন করলো। তাহলে কি ছেড়ে দিচ্ছ? অনেক প্রশ্নের উত্তর এখনো পাইনি। এই সময় কি করে ছেড়ে দেব? একটু তো যাচাই করতে হবে ব্যাপারগুলো, নাকি? আচ্ছা, এখন কোথায় আছো কেস নিয়ে? মানে কি প্রশ্ন আছে তোমার? ডক্টর বসুর এই ডায়েরিতে লেখা ওই আইবি ব্যক্তির ব্যাপারে জানতে হবে। কিছু তো কানেকশন আছে তার। তাছাড়া ডক্টর বসু মাঝে মাঝেই কোথাও বেরোতেন অফিসিয়াল মিটের জন্য। তার কথা অভয় সান্যালও জানেন না। ওনার লোকেশন হিস্ট্রি বলে বেশ অনেকবার পুরুলিয়া, শান্তিনিকেতনে, এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও দেখিয়েছে। রমন দাঁড়িতে হাত বুলাতে বুলাতে কথাগুলি বলে চলল। ওর চোখে মুখে এখন তীক্ষ্ণ চিন্তার ভাব ফুটে উঠছে। আরও হচ্ছে এভারগ্রিন ইনোভেটর্স। ওই পেটেন্টের নমিনি ট্রাস্ট? চ্যাটার্জিবাবু বললেন ডক্টর বসু নিজেই ওর নাম দিয়েছিলেন। ডক্টর বসুর ইচ্ছা ছিল যে ওনার অবর্তমানে এই ট্রাস্টে ফান্ডিং যেন বন্ধ না হয়। মিসেস বসু কি জানতেন এই ট্রাস্টের ব্যাপারে? চ্যাটার্জিবাবুকে এই নিয়ে জিজ্ঞেস করেছিলাম। উনি বললেন মিসেস বসু এসব ব্যাপারে জানতেন না। তাছাড়া আমিও কথা বললাম 2 দিন। ওনার ডক্টর বসুর কাজের ব্যাপারে সেরকম ইন্টারেস্ট নেই। দেখি, একটা ডিটেল সার্ভে করছি ওই ট্রাস্টের ব্যাপারে। এই সময় রমনের ফোনটা বেজে উঠল। বলো পার্থ, এনি নিউজ? এই এভারগ্রিন ইনোভেটরস ট্রাস্ট তৈরি হয় স্মার্ট স্কিনের পেটেন্টের ফার্স্ট ড্রাফট তৈরির 1 বছর আগে। ট্রাস্টি কোনো এক সঞ্জয় বারিক নামে একজন ব্যবসায়ী। গন্ডগোল হচ্ছে ওর কোনো সায়েন্টিফিক ক্রেডিবিলিটি নেই। এমন এক অনামী নতুন ট্রাস্টকে ডক্টর রঞ্জন বসু তার পেটেন্টের নমিনি কেন বানালো? কি মনে হচ্ছে কোনোভাবে ডক্টর বসুর উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল নাকি? আই ডোন্ট থিঙ্ক সো। ডক্টর বসুর অ্যাকাউন্ট থেকে রেগুলারলি এই ট্রাস্টে ফান্ডিং হতো। খুব বড় কিছু না, স্মল অ্যামাউন্ট, বাট হতো। কিন্তু ট্রাস্টির সায়েন্টিফিক ক্রেডিবিলিটি নাই থাকতে পারে। হি মাইট হ্যাভ হিজ সেট অফ অ্যাডভাইজার্স। ওয়েল,
আমি যখন বলছি একটা সাসপিশিয়াস কিছু ব্যাপার আছে, তার মানে নিশ্চয়ই আমি পুরো হোমওয়ার্ক করেই বলছি। তুমি আমার কাজের পদ্ধতি ভালো করেই জানো। ট্রাস্টের ফান্ডিং হতো, কিন্তু কোনোই সায়েন্টিফিক অ্যাক্টিভিটি নেই। কিছু ভেগ কনসালটেশনও ফিল্ড আউট রিচের নামে ফান্ডিং হতো। যাই হোক, আমি আমার কাজ করেছি। এবার এই ডিটেলস তোমার কেসে কেমন করে হেল্প করবে, ইটস আপ টু ইউ। ঠিক আছে, থ্যাঙ্কস পার্থ। আমাকে সঞ্জয় বারিকের কারেন্ট ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিও। হুম। রমন ফোনটা রেখে মেসেজ দেখল। কি এবারে ওই ট্রাস্টির সাথে যোগাযোগ করবে নাকি? কিন্তু তার আগে একবার মিসেস বসুর সঙ্গে কথা বলতে হবে। কেসের তো এখন সবে শুরু, নতুন জট লাগছে। এখন হঠাৎ উনি ইনভেস্টিগেশন ক্লোজ করতে বলছেন কেন, কে জানে। গড়িয়াতে একটা ছোট 2 কামরা ফ্ল্যাটই হচ্ছে এভারগ্রিন ইনোভেটার্সের অফিস। রমন কাঁধে একটা সাইড ব্যাগ নিয়ে সেখানে রিসেপশনে গিয়ে বলল, নমস্কার, আমি চন্দন জানা, ফ্রেন্ড ফর আর্থ এনজিও থেকে। মিস্টার বারিকের সঙ্গে কথা হয়েছিল কাল, উনি আসতে বলেছিলেন। রমন নিজের পরিচয় বদলেছে এবং একটা গোঁফ এবং মোটা ভুরুর সাহায্যে একটা ছদ্মবেশও নিয়েছে। ছোট ডেস্কে বসা লোকটি রিসেপশনিস্ট বোধহয় বলা যায় না, কারণ তাকে দেখে সিকিউরিটি মনে হচ্ছিল। সে একটা ফাইল খুলে কিছু একটা দেখে বলল, আসুন, আমি আসছি। সে ভেতরে চলে যেতে রমন চট করে ফাইলটা একটু উল্টে দেখে নিল। নিজের দেওয়া এনজিও এবং চন্দন জানার এন্ট্রি আছে তাতে, বাকি সেরকম কোনো এন্ট্রি নেই। কয়েকটা সংগঠনের নাম সে দেখল, সেগুলোর ব্যাপারে যখন ও ইন্টারনেটে খোঁজ করল তার কোনো অস্তিত্ব পাওয়া গেল না। কোনো ইউটিউব বা ফেসবুক বা টুইটারেও তার কোনো নাম দেখা গেল না। কিছুক্ষণ বাদে সিকিউরিটি ভদ্রলোক রমনকে ভিতরে যেতে বলল। নমস্কার, আমি চন্দন জানা। আপনার সঙ্গে কাল কথা বলেছিলাম ফোনে। আমাদের এনজিও ফ্রেন্ড ফর আর্থ বাংলার গ্রামে গ্রামে অনেক কাজ করেছে, বুঝলেন, ইরিগেশন, স্যানিটেশন, জল সংরক্ষণ নিয়ে। তো এবার বাঁকুড়াতে একটা প্রকল্পের জন্য আপনার সঙ্গে কোলাবোরেট করতে চাইছি। চন্দন জানা ওরফে রমন কথাগুলি বলে একটা ফাইল সঞ্জয় বারিকের হাতে দিল। সঞ্জয় বারিক ফাইলের পাতাগুলো এদিক ওদিক উল্টাতে উল্টাতে বলল, বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? একটু সংক্ষেপে বলবেন, আমার একটু তাড়া আছে আবার। আমরা এবারে একটা ড্রিপ ও স্প্রিংকলার ইরিগেশন নিয়ে একটা ওয়ার্কশপ করব বলে ঠিক করেছি। তা আপনারা যে মুর্শিদাবাদে এই সেচ ব্যবস্থা নিয়ে রিসেন্ট কৃষি প্রযুক্তির কাজ করেছিলেন, সেটি আমি পড়েছি। ও হ্যাঁ, ওই মুর্শিদাবাদের প্রজেক্টটা ফার্মারদের নিয়ে করেছিলাম। আমরা কিছু সার্ভে আর ওয়ার্কশপ ক্লাস করেছিলাম। এবারে আপনি কি কোনো ফাইন্ডিং চাইছেন? দেখুন, ফান্ডিংয়ের কথা বলতামই, আপনি নিজে থেকে জানতে চেয়ে আমার একটু সুবিধাই করলেন। কিন্তু আপনাদের ওই প্রজেক্ট রিপোর্টে ল্যাটারাল স্পেসিং ও মসলিন ড্রিলিংয়ের যে কাজ করেছিলেন, তো সেটি সম্পর্কেও একটু বলবেন। স্পেসিং কি সয়েল টেক্সচার বুঝে করতে হবে, বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করে আমরা ফসল খারাপ হওয়ার থেকে বাঁচাতে পারি, তাতে আপনাদের এই প্রকল্প ভালো কাজে দেবে। হ্যাঁ, ওই ল্যাটারাল স্পেস, ওখানে আমরা নর্মাল রেগুলার গাইডলাইনও ফলো করেছিলাম। ডিটেল আসলে আমি এখন আপনি এক কাজ করুন, ভালোভাবে এই ডিটেল তো জুঁই দিতে পারবে। আপনি অন্য একদিন আসুন না হয়। জুইকে? ও টেকনিক্যাল কোঅর্ডিনেটরের কাজ করে, ও তো এখন নেই, এলে আপনাকে ডেকে নেব। ওই প্রজেক্টে একটা আইওটি সেন্সারিংয়ের দ্বারা ওয়াটার লেভেল মেজারমেন্টের একটা মডেল ডক্টর রঞ্জন বসুর বানানো ছিল। ওটা কিছু ডিটেল লাগতো, ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল। ওনার সঙ্গে কাজ করার সুযোগ তো আর হলো না, তবে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারলে একটু হলেও কিছু পাওয়া যাবে। রঞ্জন বসু কোনো মডেল তৈরি করে থাকুক বা না থাকুক, রমন খুব কৌশলে রঞ্জন বসুর প্রসঙ্গ তুলে এনে দেখতে চাইল এই সঞ্জয় বারিকের হাবভাব কেমন। ও হ্যাঁ, একটা মডেল দিয়েছিলাম, উনি এসব কাজে খুব সাহায্য করতেন। খুবই দুঃখজনক ব্যাপার ওনার চলে যাওয়াটা। ওই মডেল, আপনি এক কাজ করুন, আপনি জুইয়ের সাথে কথা বলে নিন আগে, ওর নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে। কি ব্যাপার রমনদা, শুয়ে আছো? কেসের কি খবর? ঘড়িতে তখন সকাল 11টা। রমনকে নিজের খাটে শুয়ে একটা গল্পের বই পড়তে দেখে তাকে প্রশ্ন করে তার ভাইপো হিমাদ্রি বাগচি ওরফে হাঁদা। কেসের তো কিছুই নেই, এবারে জুই বারিককে ট্র্যাক করা হচ্ছে, আর মোটিভ স্ট্রং এবং অ্যালিবাই উইক।
বুঝলাম না, কে এই জুরি বারিক? এভারগ্রিন ইনোভেটরসের টেকনিক্যাল ডাইরেক্টর। ডক্টর বসুর সঙ্গে তার একটা কনফারেন্সে আলাপ হয় 2 বছর আগে। তারপর সে তার সায়েন্স ট্রাস্টের কথা বলে কিছু ফেক কাজ দেখিয়ে ডক্টর বসুকে হয়তো তার ট্রাস্টে ফান্ডিং করতে অনুরোধ করে। রঞ্জন বসু তার জালে ফাঁসে। এবার মোক্ষম তীর সে মারে স্মার্ট স্কিনের পেটেন্ট রয়্যালটির নমিনি হিসেবে ট্রাস্টকে ব্যবহার করে। এখন কোটি কোটি টাকার অধিকারী এই এভারগ্রিন ইনোভেটরস, এই জুই বারিক। তাহলে সেই আইবির ব্যাপারটা? জুই বারিকের ভালো নাম ইভা বারিক, আইবি। এই সেই আইবি যার সাথে ডিনার লাঞ্চে যেতেন ডক্টর বসু? সেই ডক্টর বসুকে ফাঁসিয়ে সব টাকা নিয়ে নিল। অদ্ভুত কেমন ডক্টর বসু, এত সহজে ফাঁসলেনি বা কেন? ডক্টর বসুর সঙ্গে তার ওয়াইফের যে সম্পর্ক তেমন স্মুথ নয়, এটা বুঝতে বোধহয় কোনো গোয়েন্দার দরকার হয় না। তার জীবনের কাজই প্রায়োরিটি হতে পারে, যেমনটা ঈশিতা বসু বলেছিলেন। কিন্তু সেই জীবনে যদি ইভা বারিকের মতো সুন্দরী ইয়াং ইন্টেলিজেন্ট মেয়ে দরজা ধাক্কায়, তাহলে রঞ্জন বসু কিভাবে নিজেকে সামলাবে? মোটিভ তো বুঝলাম, কিন্তু খুনটা করলো কি করে? জানি না, সেটা খোঁজ করা প্রচণ্ড কঠিন। তাও আবার খুনের 11 দিন পরে যদি কেস হাতে পায়। একবার সে ধরা পড়লে এটা পুলিশের কাজ হবে সেটা দেখা। ইভা বারিকের কালো টিয়াগো গাড়িটা রাতে রঞ্জন বসুর বাড়ির গলির মুখে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে আমি ভাবি, যদি বড় বড় গল্পের গোয়েন্দাদের মতন সুপার পাওয়ার থাকতো, যে 5-10 বছর আগের হওয়া ক্রাইমও হাসতে হাসতে সলভ করে দিতাম। দেখো, হয়তো কোনোদিন এটাও পেরে যাবে। আচ্ছা, কাল তাহলে শুধু ওই ট্রাস্ট অফিসেই গেলে? না, একবার মিসেস বসুর সঙ্গেও দেখা করে এসেছি। ভদ্রমহিলা হঠাৎ কেস নিয়ে আমাকে এগোতে বা ভাবা বন্ধ করতে বলছেন। প্রথম দিকে ওনার উৎসাহ ছিল, এখন হঠাৎ। এই ইভা বারিকের কথা বলেছো তাকে? না, আমি এখনো কিছু বলিনি। তার মনে একটা চিন্তা কাজ করছিল, সেটা দূর করতে অন্য গল্প করলাম। সুনন্দা বলছিল এই ভদ্রমহিলার একটা হেয়ার আর স্কিন সংক্রান্ত প্ল্যান্ট বেসড রেমেডির ইউটিউব চ্যানেল আছে। তো ওই নিয়ে 2-4টে গল্প করে ওনার চিন্তা দূর করলাম। আপাতত ফোকাস আইবি। দুপুর তখন সবে 1টা। ইভা বারিকের ফোন ট্রেস করবার জন্য অ্যাডভোকেট চ্যাটার্জির মারফত পুলিশে বলা হয়েছে। রমন আরও অন্যভাবেও খোঁজখবরের ব্যবস্থা করে বাড়িতে অপেক্ষা করছিল। এমন সময় ওর মোবাইলটা বেজে ওঠে। বাইনোভিশন ইনভেস্টিগেটিং এজেন্সির অফিস নাম্বার। রমন কিছুদিন আগে এজেন্সির দেওয়া একটা কলেজের ছেলের সার্ভেইলেন্স কেস না নিয়ে এই ডক্টর বসুর কেসটা হাতে নিয়েছে। সার্ভেইলেন্স কেসটা তেমন কিছুই ছিল না। ছেলের অভিভাবক দেখতে চেয়েছিলেন ছেলের গতিবিধি। রমনকে এর থেকে একটা মার্ডার মিস্ট্রি বেশি আকর্ষিত করেছিল। রমন ফোনটা তুলল। এই রমন, তুমি কোথায়? এক্ষুনি একবার অফিসে এসো তো। দিলীপের গলা। রমন শুনেই বুঝতে পেরেছে। অফিস? কেন? আমার তো এখন কোনো কেস নেই। জানি না, একজন ভদ্র মহিলা এসেছেন, তোমার সাথেই কথা বলবে। অফিসে আর কে আছে? কেউ একটা হ্যান্ডেল করতে পারছে না? না, শি ওয়ান্টস ইউ টু কাম। অগত্যা রমনকে বেরোতে হলো। বাইনোভিশন ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসে একটা ক্লায়েন্ট ব্রিফিং রুম আছে। সেখানেই ভদ্রমহিলা বসে আছে। মেরুন রং করা চুলগুলি একটু বেশি পরিপাটি, চোখে কালো চশমা। রমন তার সামনে বসল, সঙ্গে এজেন্সির বন্ধু পার্থ। অফিসে যাওয়ার আগে ও পার্থকে ডেকে নিয়েছে। বলুন, আমার সঙ্গে কি কাজ, একটু তাড়াতাড়ি বলবেন। ভদ্রমহিলা কিছু না বলে ব্যাগ থেকে একটা কার্ড বের করে রমনের হাতে দিলেন। রমন যখন কার্ডটি তার খাপ থেকে খুলে দেখতে দেখতে ভুরুক মুচকে ফেলেছিল প্রায়, সেই সময় ভদ্রমহিলা মাথার মেরুন চুলটি খুলে রাখলেন, কালো চশমাটি চোখ থেকে সরালেন। তাকে এবং কার্ডটি দেখে রমন ততক্ষণে অবাক হয়ে গেছে। আই কার্ডটি ইভা বারিকে, এবং সামনে বসে থাকা ভদ্রমহিলা আর কেউ নন, স্বয়ং ইভা বারিক নিজে। নমস্কার চন্দনবাবু, আপনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন বোধহয়, তাই না? রমনকে অবাক করে এই ভদ্রমহিলা জিজ্ঞেস করল। চন্দন জানার নাম করে ছদ্মবেশ নিয়েই রমন এভারগ্রিন ইনোভেটার্সের অফিসে গিয়েছিল। ইভা বারিক তার আসল পরিচয় কিভাবে জানল, সেটা রমনকে কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছিল। সে নিজেকে সামলে বলল, ভেরি ওয়েল, আমি আপনাকেই খুঁজছিলাম। ধন্যবাদ সাহায্য করবার জন্য। জানতে চাইবেন না? চন্দন জানাই যে রমন ভাবছি, এটা কি করে জানলাম আমি? ম্যাটার করে না। আপনি এখানে নিজেকে নিশ্চয়ই ধরা দিতে আসেননি। কেন এসেছেন বলুন। ডক্টর রঞ্জন বসু মৃত্যুর যে তদন্ত হচ্ছে, আমি সেটা জানতাম। আর সেটা যখন শুনলাম আপনি পেয়েছেন,
তখন আমি শিওর ছিলাম যে আমার নাম আপনি খুঁড়ে বের করবেনই। আমার উপর সন্দেহ করবার অনেক কারণ আছে, আমি জানি সেটা। কিন্তু আমি ডক্টর বসুর মৃত্যুর সাথে একদম জড়িত নেই। সেটা না হয় আমার আর পুলিশের উপর ছেড়ে দিন। রমন শান্ত অথচ কঠিন গলায় উত্তর দিল। ডক্টর বসুর যেদিন মৃত্যু হলো সেদিন আপনার গাড়িটা ডক্টর বসুর বাড়ির কাছেই দেখা গিয়েছিল। মোটিভ তো আলাদা করে বলতে হবে না। ওনার মৃত্যুর কারণ একটা ফেক ট্রাস্ট, এথরিক না। আপনি এখন কোটি কোটি টাকার মালিক। আমি তো নিজেই এখানে এসেছি, আমাকেও একটু বলতে দেওয়া হোক। বলুন আপনার যা বলার আছে। রমনকে বাধা দিয়ে পার্থ উত্তর দিল। রঞ্জন বসুকে আমি মারিনি। আরে নতুন কিছু বলুন। রমেন অধৈর্য হয়ে পড়েছিল। ইভা বলল, আমার আর ডক্টর রঞ্জন বসু বিয়ে করার কথা ছিল। ওই স্মার্ট স্কিনের লঞ্চ করার পরেই ওর ওয়াইফ ঈশিতাকে ডিভোর্স দিত। আমি এখন কেন রঞ্জনকে শুধু শুধু মারতে যাব? ইজি ফর দ্য পেটেন্ট রয়্যালটি। রমন একদমই ইভা বারিকের কোনো কথা বিশ্বাস করছিল না। ডক্টর বসু যে ঈশিতাকে ডিভোর্স দিত তার প্রুফ আমার কাছে আছে, আমি সেগুলো দিয়ে দেবো। আপনাদের সেটার সত্যতা যাচাই করে নেওয়ার ক্ষমতা আছে নিশ্চয়ই। তাছাড়া একটা ডিভোর্স কতটা খরচার সাপেক্ষ সেটা আপনারা জানেনই। ট্রাস্টের টাকা আপনাদের দুজনের ভবিষ্যতের জন্য সরিয়ে রাখছিলেন। রমনের প্রশ্নে ইভা বারিককে বিব্রত করবার চেষ্টা 100 ভাগ দেখা গেল, কিন্তু ইভা বারিক শান্ত হয়েই বললেন, ট্রাস্টের সব কাজ ফেক ছিল না। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় বেশ কিছু গ্রামে আমাদের টিম ডক্টর বসুর সাহায্যে একটা অতি অত্যাধুনিক অ্যাগ্রোটেকের উপর কাজ করছিলাম। কাজটা কনফিডেন্সিয়াল, তাই রিপোর্ট করা হতো না। ফান্ডিংয়ের জন্য আমাদের অন্য প্রজেক্ট দেখতে হতো। তার জন্য আপনারা ট্রাস্টকে ধরতেই পারেন, কিন্তু সেগুলোর বেনিফিশিয়ারি অনেক রাজনৈতিক নেতা, মন্ত্রী ও দলরাও ছিল। আমি আপনাদের সব ডিটেল দিতে রাজি রয়েছি। আশা করব আপনারা ব্যাপারটার গোপনীয়তা বজায় রাখবেন। রমন তখনও নিজের এই ভুল স্বীকার করতে পারছিল না। সে বলল, আপনি যে নির্দোষ তার প্রমাণ রেখে যান, আমরা দেখে নেব। কিন্তু ভুলে যাবেন না, আপনি সন্দেহের বাইরে থাকবেন না। তাছাড়া আপনার গাড়ি ওই দিন ডক্টর বসুর বাড়ির সামনে ছিল, সেটার ব্যাপারে কি বলবেন? আমি সব প্রমাণ দিয়ে দেবো, পেপার্স, ভিডিও, অডিও, সব এভিডেন্স। বাই দ্য ওয়ে, আপনার ভিডিও আছে তাতে চন্দনবাবু। কিন্তু আপনি কিভাবে প্রমাণ করবেন আমার গাড়ি ওই দিন ওখানে থাকা মানেই আমি ডক্টর বসুকে বাড়িতে গিয়েছিলাম? আপনাকে যা জিজ্ঞেস করা হয়েছে সেটা বলুন। ওর সাথে আমার দেখা করার কথা ছিল, তাই গিয়েছিলাম। কিন্তু ওর ওয়াইফ হঠাৎ ওই দিন চলে এসেছিল বলে আমি আর যেতে পারিনি। ঠিক আছে, আমরা সব কিছু যাচাই করে নেব এবং দরকার পড়লে আপনাকে আবার ডেকে নেব, কেমন? নিশ্চয়ই। আর আশা করব আপনারা আমার আর ডক্টর বসু সম্পর্কের ব্যাপারে খুব বেশি লোকজনকে বলাবলি করবেন না। লোকটা তো আর বেঁচে নেই, বেকার আর সে কথা বলে এখন আর কি হবে, তাই না? ও বাই দ্য ওয়ে, আমার মনে হয় ওর ওয়াইফ ঈশিতা আমার ব্যাপারে জানতেন। উনি আমাকে একদিন ফোন করে এই নিয়ে অনেক কথাও বলেছিলেন। আমি ডিনাই করি সেসব। রমন এতক্ষণ মাথায় হাত দিয়ে নিচু হয়ে শুয়েছিল। ইভা বারিকের শেষ কথায় সে মাথা তুলে তার দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, কবে ফোন করেছিল মিসেস বসু? 3-4 মাস আগে হবে, কিন্তু আমার মনে হয় তার আগে থেকেই ও জানতো। মিসেস বসু ডিভোর্সের কথা জানতেন না? না, রঞ্জন তাকে স্মার্ট স্কিন ডিভাইস লঞ্চের পরে ডিভোর্সের কথাটা জানিয়েছিল। এখন উঠি, হ্যাঁ। রিসোর্স নষ্ট করে আমার উপর নজর রাখা চালিয়ে যেতেই পারেন, নয়তো দরকারে আমি নিজে থেকেই দেখা করে নেবো আপনার সাথে। ওকে? ভদ্রমহিলা যে অত্যন্ত ধূর্ত সেটা রমন বুঝতেই পারছিল। সে বলল, আপনি নিজে থেকে এলে ভালোই হয়। এবার আসুন। দেখো, নিজেকে এতটা দোষ দিতে হবে না। ইভা বারিক তোমাকে কোনোভাবে চিনতে পেরে গিয়েছিল। তাছাড়া ও ভিডিওতে পজ করে অনেকক্ষণ তোমাকে দেখেছিল। কত কেসেই তো তোমার ছবি বেরিয়েছে। সো ছাড়ো, লিভ ইট। পরের দিন সকাল সকালই রমন সুনন্দার সাথে দেখা করতে বেরিয়েছিল। মিসেস বসু তাকে এই কেসের তদন্ত বন্ধ করতে অনুরোধ করেছিল। তারপর কাল ইভা বারিকের ওরকমভাবে অফিসে এসে যাওয়া, কেসের কোনো প্রোগ্রেস না হওয়া, সব কিছুর জন্য রমন কিছুটা হলেও মানসিকভাবে অশান্ত হয়ে গিয়েছিল। সুনন্দা তাকে এসব থেকে একটু বেরিয়ে এসে কিছুক্ষণ তার সাথে দেখা করার প্রস্তাব দেয়।
ভদ্রমহিলা আলাদা দেখা করলে আমার এত সমস্যা হতো না, কিন্তু সে একেবারে এজেন্সির অফিসে চলে আসে। এই কেসের জন্য আমি এজেন্সির কাজ না নিয়ে ডক্টর বসুর কাজ ধরি। ইভা বাড়িকে এইভাবে চলে আসে, অফিসে বেকার ঝামেলা হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। তাছাড়া পার্থতা তো তোমাকে ভালোভাবেই সাহায্য করলো। পার্থর জবাব নেই। চলো, বাগুইয়াটির কাছে একটা ভালো ক্যাফে আছে। রমন আজ আর বাধা দিল না। গুগল ম্যাপকে ভরসা করে ওরা অলিগলি ঘুরে দ্বিতীয় তলার একটি ঘর ও একটি বারান্দা নিয়ে তৈরি ছোট্ট ক্যাফেটি খুঁজে পেল। কাটলেট, কোল্ড কফি, ম্যাঙ্গো শেক খেয়ে ওরা সেখান থেকে বেরিয়ে এলো। তখন দুপুর 12টা হবে। একটা গলি ধরে দুজনে হাঁটছিল। সামনের বড় রাস্তায় এসে টোটো ধরে নেবে। রমন তখন সামনে মাধুরীকে দেখতে পায়। মাধুরী অর্থাৎ মিসেস ঈশিতা বসুর বাড়ির কাজের মেয়েটি। রমনের তার সাথে সেরকম কথা বলার ছিল না, তাই সে কেবল হেসে এগিয়ে যাচ্ছিল। কিন্তু মাধুরী তাকে জিজ্ঞেস করে, দাদা এইদিকে? হ্যাঁ, একটু ঘুরছে। তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, এই তো এই পরের বাড়িটাই। ছোট একটা একতলা ঘর দেখিয়ে বলল, ঠিক আছে। দিদি আবার ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, বলছিল আপনি বলেছিলেন নাকি আবার শুরু করতে। যান, দেখা করে আসেন। বলে মাধুরী চলে গেল। বাবা, বাগুইয়াটিতে শেরবেড়া ওডোলামের গাছ দেখতে পাবো কোনো দিন ভাবিনি। মাধুরী চলে যাওয়ার পরেই কণ্ঠে কিছুটা অবিশ্বাস নিয়ে কথাগুলি বলল সুনন্দা। কিলাম? কি গাছ? শেরবেড়া ওডোলাম, সুইসাইড ট্রি, জানো না? না, কোথায় দেখলে? এই তো মাধুরীর বাড়িতে দেখলাম, ফুল হয়ে আছে। সাংঘাতিক গাছ। এর ফলের বীজে আসল পয়জন থাকে। কোনো নর্মাল টক্সিসিটি রিপোর্টে একে ডিটেক্ট করা খুব কঠিন। কেরালায় এই সংক্রান্ত অনেক কেস হয়েছিল একসময়, বেশিরভাগ সুইসাইড, জানতে না? রমন তার উত্তর না দিয়ে নিজের মোবাইলে তোলা একটি ছবি দেখালো সুনন্দাকে। ছবিটা মিসেস বসুর ব্যালকনি গার্ডেনের। দেখি তো এই গাছের বীজেরই খোল মনে হচ্ছে। এটা কোথায় তোলা? সুনন্দার প্রশ্নের উত্তর না দিয়ে রমন জোরে মাধুরীর নাম ধরে ডাকল। মাধুরী বেশি দূরে যায়নি তখনও। সে ফিরে তাকালো। দুজনে এগিয়ে মাধুরীর বাড়ির সামনেই দেখা করল। সুনন্দাও সেখানে পৌঁছালো। এই গাছ তুমি লাগিয়েছো? কি গাছ জানো? জানি না, বৌদি দিয়েছিল রাখতে, ভালো লেগেছিল তাই রেখেছি। বৌদি মানে? ওই যার বাড়িতে কাজ করি। ঈশিতা বসু তোমাকে এই গাছ দিয়েছে কেন? আমি বলেছিলাম তোমার বাড়ির মতন ফুলের গাছ লাগাবো, তো বৌদি বললো এই গাছটা নিয়ে যা, সুন্দর ফুল হয়, আর বললো ফল হলে ওকে দিতে। ফল কেন চাইতো? আর এটা কবে থেকে? জানি না, আমাকে বলেছিল ফলগুলো হলেই দিয়ে দিতে। ওই চুলের কি সব তেল বানাবে বলেছিল। কেউ যেন না নেয়। এই 6 মাস আগেই তো লাগিয়েছিলাম। মাটি, ওষুধ সবই বৌদি দিয়েছিল। ঠিক আছে, আমি এত কিছু জিজ্ঞাসা করেছি, এসব বৌদিকে বলতে হবে না। পরের দিন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রমন কারোর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদে সেখানে অ্যাডভোকেট তপন চ্যাটার্জি আসেন। মর্নিং রমন, বলো কি ব্যাপার? আপনি সেরবেরিন টেস্টের কথা বলেছেন তো? সে তো বলেছি, কিন্তু তুমি হঠাৎ এই টেস্ট কেন করতে বলছো? রমন উত্তরে আগের দিনের সমস্ত ঘটনা তাকে জানায়। কিভাবে সে মাধুরীর ঘরে ওই গাছ দেখতে পায়। এরপর সে তার ব্যাগ থেকে একটা প্যাকেট দিল। প্যাকেটে একটা তুলো মোড়া কিছু ভরা। এতেও কি সেরবেরিনের নমুনা খুঁজতে হবে? রমেন উত্তরে হ্যাঁ বলায় সেটিকে সযত্নে ব্যাগে ভরে নিলেন অ্যাডভোকেট তপন চ্যাটার্জি। তারপর তিনি বললেন, দেখো, রঞ্জন বসুর পার্সোনাল লাইফ, বিশেষ করে তার বৈবাহিক সম্পর্ক যে খুব মধুর না সেটা আমিও জানতাম, তবে এতটা তিক্ত দেখে তো মনে হতো না। মানুষের মন বোঝা খুবই কঠিন। যাই হোক, আগে রিপোর্ট দেখুন কি বলে। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। যাক, আজ তাও একটু মন ভালো আছে মনে হচ্ছে। তপন চ্যাটার্জি চলে যাওয়ার পরে রমন এবং সুনন্দা দেখা করে। রমন সুনন্দার কথায় তার দিকে না ফিরেই বলল, ল্যাব রিপোর্টটা না আসা পর্যন্ত পুরোপুরি শান্ত হতে পারছি না। চলে আসবে, শুনেছি একটু সময় লাগে। বাই দ্য ওয়ে, কাল মিসেস বসুর বাড়িতেও তো গিয়েছিলে, ওখানে কি হলো? ওর কিচেন থেকে কিছু এভিডেন্সের দরকার ছিল, সেটাই নিয়ে এলাম। সুনন্দা কিছু না বলে রমনের দিকে তাকিয়ে রইল। রমন বুঝতে পারল তাকে পুরো ঘটনাই বলতে হবে।
আমি বলেছিলাম যে তুমি মিসেস বসুর ইউটিউব ভিডিও দেখতে, এই বলে 2 দিন অনেক প্রশংসা করেছিলাম। কাল গিয়ে শুধু বললাম ভিডিওতে যেখানে হেয়ার অয়েল বা আপনার সমস্ত তেল মশলা তৈরি করেন সেই জায়গাটা দেখতে চাই। তো উনি নিয়ে গেলেন। এরপর রান্নাঘরের পজিশন দেখে একটু আন্দাজ করেই কাউন্টার টপের নিচে কিছুটা মশলা লেগে থাকতে দেখি। মাধুরী বলেছিল মিসেস বসু কাজ করলে সেই সব কিছু ধুয়ে দেয়। এবার ওর কথা অনুযায়ী মিসেস বসু শেষ রান্নাঘরে কিছু করেছেন সেই ডক্টর বসুর মৃত্যুর আগের দিন। মাছের ঝোলের এভিডেন্স অলরেডি ছিল, ভিসেরাও ছিল। আমি এই এভিডেন্সটাও আজ চ্যাটার্জি বাবুর হাতে দিয়ে দিলাম। তুমি তো বললে ডক্টর বসু তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিত, তাহলে মারার কি দরকার ছিল? ঈশিতা বসু তার হাজব্যান্ডের অবৈধ সম্পর্কের কথা জানতেন, কিন্তু ডিভোর্সের কথা তাকে জানানো হয়নি। মিসেস বসু এবং তার হাজব্যান্ড বেশ অনেক দিন ধরেই আলাদা থাকেন, সেটা কিন্তু ডক্টর বসু এবং ইভা বারিকের আলাপ হওয়ার আগে থেকেই। নিউটাউনের ফ্ল্যাটটা মিসেস বসুর বাবা তার মেয়ের নামে দেয়, রেস্তোরাঁটা ওনার বাবা চালাতেন। পরে মিসেস বসু রেস্তোরাঁটি দেখেন। কি মনে হচ্ছে, টেস্ট কি পজিটিভ আসবে? হাই চান্স, দেখি। যাই হোক, এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। কেসের জোর বাড়ানোর জন্য কিছু সার্কামস্টান্সিয়াল এভিডেন্স জোগাড় করতে হতে পারে, আর একবার হয়তো ডক্টর বসুর বাড়ির কাজের মেয়ে চন্দনার সঙ্গেও কথা বলতে হতে পারে। চলো, আইসক্রিম খেতে ইচ্ছে করছে খুব। সেরবেরিন টেস্টের রিপোর্ট আসতে আরও প্রায় 1 মাস সময় লাগলো। রিপোর্ট নিয়ে রমনের বাড়িতে অ্যাডভোকেট চ্যাটার্জি এলেন। ইউ আর রাইট রমন, এই সেরবেরিনের টেস্ট ওয়াজ পজিটিভ। মাছের ঝোলের সাথেই মিশিয়ে তাকে খাওয়ানো হয়। অ্যাডভোকেট চ্যাটার্জি কথাগুলো বলেন। তাহলে কি ডক্টর বসুর ওয়াইফকে কাস্টাডিতে নেবেন? মাছটা তো উনিই এনেছিলেন, এটা মিসেস বসু নিজেই বলেছিলেন। কিন্তু শুধুমাত্র ফরেন্সিক রিপোর্ট দিয়ে কেস দাঁড় করানো যায় না। বাকি তদন্ত তো রমনদা করছে, তার থেকে কিছু করা যাবে না? রমন, আই নো তুমি উইটনেস, কল রেকর্ডস, সিসিটিভি ফুটেজ সবই জোগাড় করেছো। কেস দাঁড়িয়ে যাবে। বাকি কিছু দরকার পড়লে পুলিশ দেখে নেবে। কি বলো রমন? রমন এতক্ষণ ধরে কিছু একটা ভাবছিল। তার নামটা শুনতে পেয়ে সে বলল, আপনি কি পুলিশকে মিসেস বসুর ইনভলভমেন্টের কথা বলে দিয়েছেন? না, এখনো না। তোমার সাথে পুরো কথা পরে হলো। এবার বাকি এভিডেন্সগুলো তুমি দিলে তখন যাব। আপাতত কেস ক্লোজ করতে বারণ করে দিলাম। ওকে? ঈশিতা বসুর নাম আমার মনে হয় পুলিশকে জানানোর দরকার নেই। রমন শান্ত কণ্ঠে এই রকম কথা বলল বটে, কিন্তু তাতে ঘরের বাকি 2 জন হতভম্ব হয়ে গেল। ঈশিতা বসুই তার হাজবেন্ডকে মেরেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কেসে তাকে ধরে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। কি হয়েছে রমনদা? দেখুন চ্যাটার্জি বাবু, তদন্ত যখন পুলিশ করবে তখন পুরো ঘটনাই ওদের সামনে এসে যাবে, আর এই কেসে মিডিয়া প্রেসও এসে যেতে পারে। ভুলে যাবেন না ডক্টর বসু তার ওয়াইফকে ডিভোর্স দিতেন। তারপর থেকে ডক্টর বসুর এক্সট্রা ম্যারিটালের যে সম্পর্কের কথা সবই পাবলিক হয়ে যাবে। ঈশিতা বসু তার হাজবেন্ডকে খুন করেছেন বটে, তবে আমার মনে হয় না সে একজন সিজন কিলার। তুমি ঈশিতা বসুর প্রতি এতটা সফট কর্নার কেন রাখছো রমন? এই 1 মাস আমি অনেক ভাবলাম। আমার চিন্তা ওই সায়েন্স ট্রাস্টকে নিয়ে। আমাকে ইভা বারিক তাদের ঝাড়খণ্ডের প্রজেক্টের কথা জানিয়েছিলেন। এই কেস থেকে এদিক ওদিক হয়ে ওই ট্রাস্টের নাম উঠে আসবেই। সেখান থেকে তাদের ফেক রিপোর্ট আরও তদন্ত, শেষে ঝাড়খণ্ডে ওদের যে কাজের গোপনীয়তা সেটাও ফাঁস হয়ে যাবে। হয়তো ডক্টর বসুর সম্পর্ক, তাতে স্মার্ট ডিভাইসেরও পেটেন্ট লঞ্চে অসুবিধা হতে পারে। সবকিছু চিন্তা করলে এই কেসে মিসেস বসুকে অপরাধী বলে না ধরাই আমার মনে হয় ঠিক হবে। তাছাড়া মিসেস বসুকে যদি সত্যি একজন খুনি ভাবি, তাও এই কেসে তার ছাড়া পাওয়ার অনেক স্কোপ আছে। আমাদের হাতে ফরেন্সিক ও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া কিছুই নেই। মিসেস বসু যদি ভালো উকিল নিয়ে নিজেকে ডিফেন্ড করেন, তাহলে উনি শাস্তি পাওয়া থেকে বেঁচে যাবেন, আর এদিকে ডক্টর বসুর সম্পর্ক নিয়ে একটা বদনাম রটে যাবে। তোমার কথায় আমার কনভিন্স হতে একটু সময় লাগবে রমন, কিন্তু এই যে সেরবেরিনের পজিটিভ টেস্ট রিপোর্ট, এতগুলো এভিডেন্স, এগুলো কি করবে? একটু সমস্যা হবে। আমার এসব আগে ভাবতে হতো। আমি মানছি তা। আপনি তো কিছু উপায় বলতে পারেন। তপন চ্যাটার্জি কিছুক্ষণ ভেবে তারপর বললেন, অ্যাক্সিডেন্টালি পয়জন বডিতে গেছে, এটা বলে কিছু কেস দাঁড় করানো যাবে। তাছাড়া মিসেস বসুর বাড়ির এভিডেন্সে আমি কোনো লোকেশন দিইনি। আমি দেখছি কি করা যায়। সত্যি রমনদা, তোমার জবাব নেই। চোখের সামনে এই প্রথম হাঁদা তার রমনদাকে একটা কেস সলভ করতে দেখল। সে তার উত্তেজনা সামলাতে পারছিল না। না, এইবার কিন্তু সুনন্দার হেল্প লেগেছিল।
AM ডেকুর বা সেরবেরা ওডালামের এই কেসের সঙ্গে জড়িত থাকার কথা কিন্তু ওর জন্যই আমি বুঝতে পারি। ও ও ও বোটানির জবাব নেই বলে হাঁদা অদ্ভুতভাবে একটা কাশি ও হাসি মেশানো ব্যঙ্গাত্মক অভিব্যক্তি দিল।